আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে নবম শ্রেণীর বাংলা একটা গল্প পড়ব। তাহলে চলো আগে আমরা গল্প সম্পর্কে একটু জানি। যেহেতু গল্প পড়ব, তাহলে গল্পের সংজ্ঞা বা কোন বৈশিষ্ট্যগুলো থাকলে একটা কাহিনীকে গল্প বলা যায় সেগুলো সম্পর্কে আগে একটু ধারণা নিয়ে তারপর আমরা পড়া শুরু করি। বলছে যে বাস্তব বা কাল্পনিক বিষয় নিয়ে গদ্য ভাষা রচিত কাহিনীকেই গল্প বলে। গল্পের মধ্যে কি থাকে? বাস্তব কাহিনীও থাকে, কাল্পনিক কাহিনীও থাকে। গল্পের কাহিনীর মধ্যে এক বা একাধিক ঘটনা থাকে। ঘটনা কিসের উপর তৈরি হয়? চরিত্রের উপরে। বিভিন্ন চরিত্র থাকে গল্পের মধ্যে। চরিত্র এবং ওই চরিত্র যাদের থাকে, যে তাদের কাজকর্ম দিয়েই আসলে গল্প সামনের দিকে এগিয়ে যায়। গল্পের চরিত্রে জীবন্ত করার জন্য, চরিত্রকে জীবন্ত করার জন্য চরিত্রের মুখে প্রায় কি হয়? সংলাপ যোগ করা হয়। যেমন আমি কথা বলছি, এটা একটা সংলাপ। তুমি কথা বলবা, ওইটা আর একটা সংলাপ। আমি যখন কেউ কথা বলি, কথোপকথন যেটা, সেটাই হচ্ছে সংলাপ। গল্পের একটি বিশেষ শ্রেণীকে বলে ছোট গল্প। ছোট গল্পের আয়তন কি হয়? ছোট হয়। ছোট গল্পের কাহিনী যে কোনো ঘটনা দিয়েই শুরু হতে পারে, আবার হঠাৎ করে শেষ হয়ে যায়। ছোট গল্প পড়ার পরে মানুষের অতৃপ্তি থেকে যায়, মনে হয় এই ঘটনাটা এরকম করে দিলেই পারতো, আর একটু বাড়ালে হয়তো ভালো হতো। এই যে একটা অতৃপ্তি থাকে বা একটা আকাঙ্ক্ষা মানুষের মনের মধ্যে বাসা বাঁধে, এটাই হচ্ছে আসলে ছোট গল্প। আমরা আজকে যে গল্পটা পড়বো, গল্পটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীতে নতুন একটা গল্প দিয়েছে, অলিখিত উপাখ্যান। লিখেছেন রিজিয়া রহমান। তাহলে রিজিয়া রহমান সম্পর্কে একটু ধারণা নিয়ে আমরা। রিজিয়া রহমানের জন্ম হচ্ছে 1939 এবং উনি মৃত্যুবরণ করেছেন 2019 সালে। বাংলাদেশের একজন প্রখ্যাত গল্পকার ও উপন্যাসিক। তার উল্লেখযোগ্য অনেক বই আছে, তার মধ্যে ঘর ভাঙা ঘর, উত্তম পুরুষ, রক্তের অক্ষর, বং থেকে বাংলা। আর আমরা আজকে যেটা পড়ব, এটা হচ্ছে নিচে লেখকের একটি অলিখিত উপাখ্যান। এটা উপন্যাসের খানিক অংশ দেওয়া হলো, মানে সম্পূর্ণটা নাই, কিছু অংশ এখানে আমাদের পাঠ্য বইতে তুলে ধরেছে। তাহলে চলো আমরা আজকে অলিখিত উপাখ্যান সম্পর্কে জানি, যে এই গল্পের মধ্যে আসলে কি কাহিনী আছে, কয়টা চরিত্র আছে, কাহিনীগুলো আমরা জানি। তাহলে আমরা এতক্ষণ গল্প কি বা ছোট গল্প কি ধরনের হয় সেটা নিয়ে আলোচনা করলাম। তাহলে কি বললাম, আমরা যে আজকে অলিখিত উপাখ্যান পড়বো, এই অলিখিত উপাখ্যান দেখো তোমাদের একটা সুন্দর ছবি দেওয়া আছে বইয়ের মধ্যে। ওইখানে আমরা দেখছি বন্দুক হাতে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে এবং কিছু মানুষ কাঠ কাটছে। এখানে অলিখিত উপাখ্যানে লেখিকা রিজিয়া রহমান ব্রিটিশ শাসনামলের সময় বাংলার মানুষের উপর ইংরেজ বেনিয়াদের যে শোষণ আর নির্যাতনের একটা হৃদয় বিদারক চিত্র ছিল, সেটাই আসলে এখানে তুলে ধরেছে। এই গল্পের মধ্যে লেখিকা কি তুলে ধরেছে? ব্রিটিশ শাসনামলে সমগ্র বাংলার মানুষের উপরে ইংরেজদের যে শোষণ আর নির্যাতন ছিল, সেই শোষণ আর নির্যাতনের এক হৃদয় বিদারক চিত্র এই গল্পের মধ্যে তুলে ধরেছে। এতে প্রধান চরিত্র একজন আছে, যার নাম হচ্ছে হেনরি মোরেল। তিনি কি করেছিলেন? কিছু মানুষ নিয়ে এসে বনের মধ্যে থাকার একটা জায়গা করেছিলেন এবং আমাদের দেশের মানুষদেরকে দিয়ে কিভাবে সুন্দরবনের গাছ কাটার নির্দেশ দিয়েছিলেন, সেই ঘটনাটাই আসলে আমরা এই গল্পটা পড়ে জানতে পারবো। তাহলে চলো গল্পের কিছু অংশ আমরা রিডিং পড়বো, সম্পূর্ণ অংশ রিডিং পড়বো না। এরপরে আমরা মূলভাবে চলে যাব আর ছোট প্রশ্নে চলে যাব। তাহলে তোমাদের বইয়ের মধ্যে যেই অংশগুলো করতে দেওয়া আছে সেগুলো তোমরা করে ফেলতে পারবে যদি আমরা এই অংশটুকু মনোযোগ দিয়ে শুনি। তাহলে চলো গল্পটা একটু পড়ে শোনাই তোমাদের। বলছে, অরণ্য কেটে বসতি স্থাপন করছে মানুষ। সুন্দরবনের দীর্ঘ গাছের ডালপালার জটাজাল সূর্যকে বর্ম ঢাকা সেনা দলের মতো প্রতিহত করে। আলো ঢুকতে পারে না স্যাঁতসেঁতে মাটির বুকে। হিনতাল বনে ব্যাঘ্র পরিবার নির্বিঘ্নে বিচরণ করে। বন্য শকুর, নীলগাই,
বুনো মহিষেরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। হরিণের পালের খুরের শব্দ তীব্র গতিতে বাতাসে নৈশব্দ ভঙ্গ করে। তার মানে গল্পটা প্রথমেই শুরু করছে কি, অরণ্যতে, মানে অরণ্য বা গাছপালা যে কেটে ফেলা হচ্ছে, এই কেটে ফেলার কারণে আমাদের যে কি সমস্যা হচ্ছে, কিভাবে গাছ কাটা হচ্ছে, ওইখানকার প্রকৃতির পরিবেশ কিরকম, ওইখানে বাঘ কিভাবে ঘোরাফেরা করে, আর অন্যান্য যে বন্য পশুরা আছে তারা কিভাবে ঘোরাঘুরি করে, এগুলো নিয়ে প্রথম লাইনের বর্ণনা দিল। এখানে আমরা বন্য শকুর পেলাম, নীলগাই পেলাম, বুনো মহিষ পেলাম, হরিণ পেলাম, বাঘ পেলাম। তাহলে দেখো পরের প্যারাতে বলছে যে জোয়ার স্ফীত আরণ্যক নদীর কুমির ডাঙায় উঠে রোদ পোহায়। যখন হচ্ছে জোয়ার আসে তখন কি হয়, কুমির উপরে উঠে আসে, এসে রোদ পোহায়। গাছের ডালে শরীর জড়িয়ে মাথা দোলায় অজগর সাপ। বিচিত্র ভয়াল সুন্দরবন, সেখানে বেজে ওঠে উপনিবেশবাদী মানুষের কণ্ঠস্বর, অসংখ্য কুঠারের শব্দ বনের পশুকে সচকিত করে। জঙ্গলে বড় তুলে ছুটে পালায় হরিণের দল। তার মানে কি বলছে যে যখন জোয়ার আসে তখন নদীর কুমির কি করে, ডাঙায় উঠে আসে, এসে রোদ পোহায়, এবং গাছের ডাল জড়িয়ে ধরে অজগর কি করে, দোল খায়। বিচিত্র ভয়াল সুন্দরবন, ভয়ঙ্কর বিচিত্র ভয়াল। হ্যাঁ, এই যে বলছে উপনিবেশবাদী মানুষের কণ্ঠস্বর, অসংখ্য কুঠারের শব্দ বনের পশুকে কি করে, সচকিত করে তোলে, মানে সজাগ করে তোলে, সচেতন করে তোলে। জঙ্গলে তারা কি করে, ছুটাছুটি করে। এইসব শব্দে তারা, হরিণের দল যেমন ছোট্ট একটু শব্দ হলে ছুটাছুটি করে, তারা এর মধ্যে ছুটাছুটি করে। তাহলে দেখো একটা বন্য পরিবেশের কিভাবে বর্ণনা লেখিকা এখানে সুন্দর করে তুলে ধরেছে। আমি যখন রিডিংটা পড়ছি তোমাদের সামনে, কিন্তু আমি সম্পূর্ণ আগেই বলেছি সম্পূর্ণ রিডিং পড়বো না, কিছু অংশ রিডিং করব। এরপরের পাড়ায় বলছে দুপুরে সূর্যের আলো বনের মধ্যে ঢুকতে না পারলেও তার আভায় বনভূমি আলোকিত হয়। সূর্যের আলো বনের মধ্যে ঢুকতে পারে না ঠিকই, কিন্তু আলোটার ছটাকটা তো অনেক মজবুত থাকে, কঠিন থাকে, ওটা বনের ভিতরেও ঢুকে যায়। হাতির পিঠে দুলতে দুলতে জঙ্গল কাটার কাজ তদারকি করছিল হেনরি। অনেকদিন হয়ে গেল সে লোকজন নিয়ে জঙ্গল কাটতে এসেছে। সঙ্গে এসেছে হাতি মহারাজ, তার প্রিয় ঘোড়া হাওয়ার্ড, আরো এসেছে 50 জন মজুর। এরা সবাই মোরেলদের কয়েদখানার কয়েদি। তার মানে কি, এই বনের মধ্যে কাটতে যাদেরকে নিয়ে এসেছে হেনরি, তারা কি, তারা হচ্ছে কয়েদখানার কয়েদি। কোন কয়েদখানা, মোরেলদের কয়েদখানার কয়েদি। কয়েদিরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য প্রত্যেকের পায়ে পরানো আছে লোহার শিকল। এছাড়া রয়েছে ঠিকাদার, এই কয়েদিদের দিয়ে যারা কাজ টাজ করায়। আরো আছে মোহন খা, যাকে কয়েদিরা সাহেবের চেয়েও বেশি ভয় পায়। অবাধ্যদের শাস্তি দেবার ভয়াবহ নৃশংস সব কলাকৌশল জানা আছে তার। যারা একটু কথা শুনতে চায় না, অবাধ্য থাকে, তাদেরকে কি করে, সে ভয়াবহভাবে শাস্তি দেয়। দিন কয়েক আগে কয়েকজন কয়েদি জঙ্গলে কাটা ফেলে বসেছিল। ঠিকাদারে তখন কি করেছিল, ঠিকাদার তার মানে পিঠে অনেক চাবুক মেরেছিল। চাবুক মারতে মারতে গালাগালি করছিল, চিৎকার করে গালাগালি দিচ্ছিল। তোদের কি এখানে বসে খাওয়ার জন্য আনা হয়েছে, নবাবের মতো হাত পা ছড়িয়ে বসে খাস? তার মানে কি নির্মম অত্যাচার এই মানুষগুলোর সাথে করেছে, সেটাই কিন্তু আমরা এই গল্পের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। তাহলে যতটুকু পড়া শেষ করলাম তারপরে থেকে আবার পড়ি। মৌচাকের নিচে আগুনের ধোঁয়া দিয়ে উড়িয়ে দিয়েছিল মৌমাছিদের, আর সেই ক্রুদ্ধ মৌমাছির ঝাঁকে দাঁড় করিয়ে দিয়েছিল অপরাধীদের। মৌমাছির কামড়ে পরদিন তাদের চোখ মুখ শরীর এমনভাবে বিভৎসভাবে ফুলে গিয়েছিল যে হেনরি তাদেরকে কাউকে চিনতে পারছিল না। তার মানে কি, আমাদের দেশের মানুষই দেখো আমাদের দেশের মানুষের ক্ষতি করে। ইংরেজরা কিন্তু শাসন করেছে ঠিক আছে, কিন্তু এই যে আমাদের দেশের ঠিকাদার যারা ছিল, চাবুক মারা থেকে শুরু করে এই যে কঠিন কঠিন অন্যায় অত্যাচারগুলো আমাদের দেশের মানুষের সাথে করেছে, গালিগালাজ করেছে, এটা কিন্তু ইংরেজরা করে না, এটা কিন্তু আমাদের দেশের মানুষগুলোই করেছে। সেটাই কিন্তু এই গল্পের মধ্য দিয়ে তুলে ধরছে। দেখো আমরা প্রথমেই কি বললাম, আমরা প্রথমে বললাম যে এখানে হচ্ছে উপনিবেশবাদ তুলে ধরা হয়েছে। তার মানে কি,
যারা বিদেশ থেকে আমাদের দেশে এসে বাণিজ্য করতে এসে আমাদের দেশে মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, তাদেরকেই তো আমরা উপনিবেশ, মানে আমাদের দেশের বাইরে থেকে যারা এসে আমাদের দেশে দখল করে নিয়েছে, তাদের অন্যায় অত্যাচারগুলোই তো এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে, সেটা এখানে বলা হচ্ছে। তারপর বলছে যে কয়েদিটা গালাগাল দিচ্ছিল, বললাম গল্পের মধ্যে তোমাদেরকে, তো পানি চাচ্ছে এই জন্য গালাগাল দিচ্ছে, তোমাদেরকে এখানে বসিয়ে খাওয়ার জন্য নিয়ে এসেছি। যাই হোক, এরকম বকাবকি করার পরে কয়েদিটা পানি চাচ্ছে, ক্ষীণ কণ্ঠে বলছে বড় পানি পিপাসা পেয়েছে, পানি দাও পানি দাও। সারাটা দিন মাত্র 3 বার খাবার পানি পাই, মানে সারাদিনে আমরা কত পানি খাই, অথচ তাদেরকে 3 বার পানি দেওয়া হয়। তেষ্টায় বলতেছে, তেষ্টায় বুকটা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, কুড়াল চালাতে পারছি না, কাঠ কাটছে না, কাঠ কাটার কাজ তো খুব কষ্টের কাজ, বলতেছে কুড়াল চালাতে পারছি না। ঠিকাদার খেকিয়ে উঠছে, ওহ কি আমার নবাবপুত্তুর রে, ঘন্টায় ঘন্টায় পানির গেলাস চাই, জানিস মিঠা পানি কত দূর থেকে আনতে হয়। এই যে আচরণ, একটা মানুষ পানি চাচ্ছে তাকে পানিটা পর্যন্ত দিচ্ছে না, এই যে আচরণ, এই আচরণগুলো আসলে আমাদেরকে মর্মাহত করে। এবং আমরা এখান থেকে শিক্ষা নিই যে আমরা কত অত্যাচারিত ছিলাম, আমাদের পূর্বপুরুষদের কত অত্যাচার সহ্য করতে হয়েছিল। তাহলে আমরা এমনভাবে জীবন পরিচালনা করব যেন বিদেশি কোনো শক্তি আমাদেরকে এভাবে অপদস্থ না করতে পারে। আমরা যদি মিলে চলি, আমরা যদি মিলেমিশে থাকি, ইনশাল্লাহ আমাদের এই ধরনের কোনো সমস্যা হবে না। তাহলে মোটামুটি রিডিং আমি সম্পূর্ণ পড়লাম না, এতটুকু রিডিং পড়লাম। অলিখিত উপাখ্যানের মূল ভাবটা একটু শোনো, মূল ভাবটা শুনলে মোটামুটি আমাদের গল্প সম্পর্কে ধারণা হয়ে যাবে। এখন রিডিং পড়াতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমি রিডিংয়ে গেলাম না, মোটামুটি একটু আলোচনা করে দিলাম তোমাদেরকে এ পর্যন্তই। এখন আমরা মূল ভাবটা একটু শুনি। বলতেছে যে অলিখিত উপাখ্যান গল্পটি ব্রিটিশ শাসনামলে এদেশের মানুষের উপর ইংরেজ বেনিয়াদের শোষণের যে চিত্র ছিল, সেই চিত্রটাই কিন্তু এই গল্পে তুলে ধরা হয়েছে। হেনরি মোরেলের নির্দেশনায় সুন্দরবনে কাঠ কাটতে শুরু করে কিছু মানুষ। যারা কাঠ কাটতে যায় তারা তো আসলে কয়েদি, তাদের পায়ে কি করা, শিকল পরানো, তারা যাতে পালিয়ে যেতে না পারে। এভাবে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করতে থাকে তারা। এই যে উপনিবেশবাদী মানসিকতা বনের হিংস্র পশুদেরও হার মানায়। উপনিবেশবাদ কারা? যারা বাইরে থেকে এসে আমাদের দেশে ঘাঁটি স্থাপন করে, তারা হচ্ছে উপনিবেশবাদী। এখানে যারা কাঠ কাটতে যায় প্রথমে থাকে সংখ্যায় হচ্ছে মজুর 50 জন। কাঠ কাটের কাজে যখন তারা নিয়োজিত হয় তখন আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। কেউ কাউকে কুমিরে নিয়ে যায়, কাউকে অজগর সাপে খেয়ে নেয়, কেউ বাঘের কবলে পড়ে। এরকম ভাবে কিন্তু দিনকে দিন মজুরের সংখ্যা কমতে থাকে। সেটাই দেখো মূলভাবের মধ্যে বলছে যে এখানে হাতির পিঠে দুলতে দুলতে হেনরি মোরেল আসে। তার এই অর্থনৈতিক কাজে সহায়তাকারী হিসেবে দেখা যায় ঠিকাদারকে, আর হচ্ছে মোহন খা দুর্গাচরণ, আর মোরেলের পোষা লাঠিয়াল পাইক বরকন্দাজ। হেনরি মোরেলের কিছু বরকন্দাজ ছিল, লাঠিয়াল ছিল, হ্যাঁ কিছু পোষা লাঠিয়াল ছিল, তাদেরকে দেখা যায়। তারা সবাই আসে বনের মধ্যে। এদের কারণেই শ্বেতাঙ্গরা সংখ্যায় অল্প হয়েও, শ্বেতাঙ্গ বলতে সাদা ইংরেজদেরকে বোঝাচ্ছে, তারা সংখ্যায় অল্প ছিল কিন্তু তারপরেও কি করেছিল, এই বিরাট দেশটিকে পদানত করতে পেরেছিল। এদের পদানত করার একটাই কারণ ছিল যে আমরা বাঙালিরা একতাবদ্ধ ছিলাম না। দেখো 1857 সালে সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই ভারতবর্ষ দখল করে নিল এবং প্রায় 200 বছর তারা রাজত্ব করেছিল। যদি সিরাজউদ্দৌলার নিজের আত্মীয় স্বজন তার সাথে বিশ্বাসঘাতকতা না করতো, তাহলে কি ইংরেজরা ক্ষমতা দখল করতে পারতো? বাইরে থেকে কোনো শক্তি এসে কি ক্ষমতা দখল করতে পারে? দেশের মানুষ যদি খারাপ না হয়, তাহলে দেখো সেটাই কিন্তু এখানে বলতেছে। এদের কেউ কেউ সাহেবদের চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠতো, তার মানে নিজের দেশের মানুষই সাহেবদের চেয়ে ভয়ঙ্কর ছিল। হেনরি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কালো চামড়ার মানুষগুলোকে কয়েদি বানিয়ে সুন্দরবন মানে কাঠ কেটে আবাদি জমি বা বসবাস করার জন্য জমি প্রস্তুত করতে চেয়েছিল। এই কাজ করতে গিয়ে বনের হিংস্র জীবজন্তু কামড়ে একের পর এক কয়েদি মারা যেতে থাকে।
তবে প্রিয় হেনরি সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, হেনরি মডেলের এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। যে কয়েদিরা বাঘে নিয়ে যাচ্ছে, তারপর বন্য শকুর এসে তাদেরকে কামড়িয়ে দিয়ে মাংস তুলে খেয়ে নিচ্ছে, অজগর সাপ নিয়ে যাচ্ছে, এইভাবে যে দিনের পর দিন মজুর কমে যাচ্ছে, এদিকে কিন্তু হেনরির কোনো মাথা ব্যথা নাই। সে হচ্ছে মানে পাশবিক, তার মন বলে কোনো কিছু নাই। এভাবে ব্রিটিশরা অন্য দেশের হয়েও এদেশের মানুষের উপর নির্মম অত্যাচার করত। ব্রিটিশরা কি করতো, আমাদের দেশে মানুষের উপর যে নির্মম অত্যাচার করত, সেই অত্যাচারের কাহিনী কিন্তু এই গল্পের মধ্যে ছোট্ট করে তুলে ধরেছে লেখিকা। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য যে কোনো ধরনের অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করতো না। তাহলে মোটামুটি এইটুকু হচ্ছে আমাদের মূলভাব। মূলভাবটা তোমরা ভালো করে পড়ে শিখে ফেলবা। তোমাদের যে প্রশ্নের ধরন, তাতে কিন্তু মূলভাব না শিখলে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবা না। তাহলে আমাদের মূলভাব এখানে শেষ হলো। এরপরে মূলভাবের পরে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন শিখব। তাহলে চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি। যেহেতু আমরা রিডিং এ যাচ্ছি না, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সঠিক উত্তর যদি আমরা একটু ভালো করে করি, তাহলে আমাদের মোটামুটি রিডিং সম্পর্কে ধারণা হয়ে যাবে। আমি প্রশ্নগুলো এখানে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে, তোমরা রিডিং তো আগেই পড়ে ফেলেছো, যেহেতু পরীক্ষায় আছে, আর এগুলো পেলে তোমাদের উপকার হবে। তাহলে আমরা ছোট প্রশ্নে যাই। সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের যে 10টা প্রশ্ন থাকবে, 10 দুগুণে 20, এটার উত্তর দিতে হবে। এইসব অংশ থেকে কিন্তু আসবে। বলতেছে, অলিখিত উপাখ্যান গল্পে মানুষ বসতি স্থাপনের জন্য কি করছে? বসতি স্থাপনের জন্য অরণ্য কেটে ফেলছে। কাহিনী হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে কোন ধরনের? কাহিনী হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে ছোট গল্পে। অলিখিত উপাখ্যান গল্পে কে নাম করা শিকারী? এখানে কালু বা বাওয়ালিরা নাম করা শিকারী। অলিখিত উপাখ্যান গল্পে বাতাসের নৈশব্দ ভঙ্গ করে কিসে? অলিখিত উপাখ্যানে বা গল্পে হরিণের পালের খুরের শব্দে বাতাসের নৈশব্দ ভঙ্গ হয়। হরিণের পাল যখন একসাথে ছুটতে থাকে, তখন তাদের পায়ের নিচে যে খুর থাকে, সেই খুরের একটা আওয়াজ হয়, সেটার কথা বলছে। এরপরে আমাদের 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। অলিখিত উপাখ্যান গল্পে কিসের কামড়ে কয়েকজনের চোখ মুখ ফুলে গিয়েছিল? এটা হচ্ছে মৌমাছির কামড়ে চোখ মুখ ফুলে গিয়েছিল। হেনরি মডেল কিন্তু তখন তাদের চিনতে পারেনি। গল্পের বিশেষ শ্রেণীকে কি বলা হয়? গল্পের বিশেষ শ্রেণীকে ছোট গল্প বলা হয়। রিজিয়া রহমানের জন্মসাল 1939। অলিখিত উপাখ্যান গল্পে সারা বন কিসের শব্দে মুখর? সারা বন হচ্ছে কুড়ালের শব্দে, যে কুড়াল দিয়ে কাট কাটা হয়, সেই কুড়ালের শব্দে মুখর। অলিখিত উপাখ্যান গল্পে কে জঙ্গল কাটা তদারকি করছিল? হেনরি জঙ্গল কাটা তদারকি করছিল। এখানে প্রধান কে ছিল? হেনরি প্রধান ছিল। বাওয়ালি কারা? সুন্দরবনে কাঠ সংগ্রহ করা যাদের পেশা, তারা হচ্ছে বাওয়ালি। অলিখিত উপাখ্যান গল্পে কোন বনকে ভয়াল বিচিত্র বন বলা হয়েছে? সুন্দরবনকে ভয়াল বিচিত্র বন বলা হয়েছে। অলিখিত উপাখ্যান গল্পে নবাবপুত্র বলে ব্যঙ্গ করা হয়েছে কাদের? পানি পিপাসায় কাতর কয়েদিকে নবাবপুত্র বলে ব্যঙ্গ করা হয়েছে। গল্পের চরিত্রকে জীবন্ত করতে চরিত্রের মুখে কি যোগ করা হয়? চরিত্রের মুখে সংলাপ যোগ করা হয়। অলিখিত উপাখ্যান গল্পে বর্ণিত কিসের শব্দে বন সচকিত? এটা তো বললাম আগের পৃষ্ঠার সাথে, এটা চলে এসেছে। আচ্ছা, এরপর বলছে অলিখিত উপাখ্যান গল্পে ছোট গল্পের আয়তন কি রূপ হয়? ছোট হয়। রিজিয়া রহমানের মৃত্যু হচ্ছে 2019। উপাখ্যান গল্পে কি বলা হয়েছে? অলিখিত উপাখ্যান গল্পে বাঘ ও মানুষের গল্পে কি হয়েছে? বাঘ মানুষের রক্তের স্বাদ পেয়েছে। গল্প কাকে বলে? বাস্তব বা কাল্পনিক বিষয় নিয়ে গদ্য ভাষায় রচিত কাহিনীকেই গল্প বলে। এরপর বলছে, অলিখিত উপাখ্যান গল্পে কয়েদিরা দিনে কয়বার খাবার পানি পায়? 3 বার খাবার পানি পায়। অলিখিত উপাখ্যান গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? অলিখিত উপাখ্যান অংশটি রিজিয়া রহমানের অলিখিত উপাখ্যানেরই অংশ বিশেষ। অলিখিত উপাখ্যান গল্পটি আরো অনেক বড়, আমাদের এখানে কিছু অংশ দেওয়া আছে। এরপর বলছে, অলিখিত উপাখ্যান গল্পে কোন পাতার ছাউনি দিয়ে ঘর তৈরি করা হয়? গোল পাতার ছাউনি দিয়ে ঘর তৈরি করা হয়। গল্পের কাহিনীর মধ্যে কয়টি ঘটনা থাকে? গল্পের কাহিনীর মধ্যে এক বা একাধিক ঘটনা থাকে। তাহলে চলো আমরা বহু নির্বাচনীগুলো, আমি একটু আগে বললাম, বহু নির্বাচনীগুলো আমরা দেখে ফেলি। অরণ্য কেটে মানুষ কি করছে? বসতি স্থাপন করছে। তারপর কোন কোন প্রাণী বনের মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়? বন্য শকুর, বন্য মহিষ, নীলগাই। উত্তর হবে সব কয়টি। এরপর বলতেছে, অলিখিত উপাখ্যান গল্পে কুমির ডাঙায় ওঠে কি করে?
কুমির হচ্ছে রোদ পোহায়, ডাঙায় উঠে কি করে? রোদ পোহায়। অলিখিত উপাখ্যান গল্পে গাছের ডালে শরীর জড়িয়ে অজগর কি করে? মাথা দোলায়। অলিখিত উপাখ্যান গল্পে হরিণের দল কেন ছুটে পালায়? কুঠারের শব্দে হরিণের দল ছুটে পালায়। এবার বলছে অলিখিত উপাখ্যান গল্পে জঙ্গল কাটার কাজে কে তদারকি করে? হেনরি তদারকি করে। অলিখিত উপাখ্যান গল্পে জঙ্গল কাটতে কতজন মজুর লাগে? জঙ্গল কাটতে 50 জন মজুর লাগে। অলিখিত উপাখ্যান গল্পে কয়েকদিন আগে জঙ্গল কাটা ফেলে কয়েদিরা কোথায় গিয়েছিল? জঙ্গল কাটা ফেলে কয়েদিরা মধুর চাক ভাঙতে গিয়েছিল। আচ্ছা, মধুর চাক ভাঙতে গিয়েছিল। 8 নম্বর প্রশ্ন। এরপর 9 নম্বর প্রশ্ন বলছে অলিখিত উপাখ্যান গল্পে দিন মজুরদের দিনে কয়বার খাবার পানি সরবরাহ করা হয়? 3 বার। কতদিন পর পর দূরের গ্রামের দিঘি থেকে খাবার পানি আনা হয়? 2 দিন পর পর। অলিখিত উপাখ্যান গল্পে কালু বাওয়ালি কে? কালু বাওয়ালি হচ্ছে শিকারী। অলিখিত উপাখ্যান গল্পে হেনরি হাতির নাম কি? মহারাজ। অলিখিত উপাখ্যান গল্পে কয়জন কয়েদিকে সাপে খেয়েছিল? 2 জন কয়েদিকে সাপে খেয়েছিল। তারপর বলছে অলিখিত উপাখ্যান গল্পে খালের পাড়ে থেকে কুমির টেনে নিয়েছে কয়জনকে? 1 জনকে। বুনো মহিষ সিং বাঁধিয়ে নিয়ে গেছে কয়জনকে? 1 জনকে। অলিখিত উপাখ্যান গল্পে বাঘে ধরেছে কয়জনকে? 2 জনকে। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন বলছে অলিখিত উপাখ্যান গল্পে বাওয়ালিদের গ্রাম থেকে কত ক্রোশ দূরে? গ্রাম থেকে বন কত ক্রোশ দূরে? 2 ক্রোশ। লিখিত উপাখ্যান গল্পে হিনতল কি? হিনতল হচ্ছে গাছ বিশেষ। 1 ক্রোশ কত কিলোমিটার? 3.5। রিজিয়া রহমানের জন্ম হচ্ছে 1939, মৃত্যু হচ্ছে 2019। আর উত্তম পুরুষ বইটা কার লেখা? রিজিয়া রহমানের লেখা। অলিখিত উপাখ্যান মূলত কি ধরনের গল্প? উপন্যাস। রিজিয়া রহমানের লেখা গ্রন্থ বং থেকে বাংলা। আর অলিখিত উপাখ্যানের কানেস্তারা আসলে কি? টিনের তৈরি চারকোনা বাক্স। এটা ছোট প্রশ্ন, এক কথায় উত্তর হিসেবেও আসবে পরীক্ষায়। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন বলছে অলিখিত উপাখ্যান গল্পে বাওয়ালিদের গ্রাম থেকে কত ক্রোশ দূরে? গ্রাম থেকে বন কত ক্রোশ দূরে? 2 ক্রোশ। লিখিত উপাখ্যান গল্পে হিনতল কি? হিনতল হচ্ছে গাছ বিশেষ। 1 ক্রোশ কত কিলোমিটার? 3.5। রিজিয়া রহমানের জন্ম হচ্ছে 1939, মৃত্যু হচ্ছে 2019। আর উত্তম পুরুষ বইটা কার লেখা? রিজিয়া রহমানের লেখা। অলিখিত উপাখ্যান মূলত কি ধরনের গল্প? উপন্যাস। রিজিয়া রহমানের লেখা গ্রন্থ বং থেকে বাংলা। আর অলিখিত উপাখ্যানের কানেস্তারা আসলে কি? টিনের তৈরি চারকোনা বাক্স। এটা ছোট প্রশ্ন, এক কথায় উত্তর হিসেবেও আসবে পরীক্ষায়। আমাদের 23 নম্বর প্রশ্ন বলতেছে অলিখিত উপাখ্যান মূলত কি ধরনের গ্রন্থ? অলিখিত উপাখ্যান হচ্ছে উপন্যাস। এই উপন্যাসের কিছু অংশ এখানে দেওয়া আছে, এই জন্য আমরা বলছি গল্প। উপন্যাস হচ্ছে বৃহৎ আকারে আর গল্প হচ্ছে ক্ষুদ্র আকারে। আচ্ছা, তারপর বলতেছে রিজিয়া রহমানের লেখা কোনটি? বং থেকে বাংলা। অলিখিত উপাখ্যানের ক্যানেস্তারা আসলে কি? ক্যানেস্তারা আসলে হচ্ছে টিনের তৈরি চারকোনা বাক্স। মোটামুটি আমি এখানে 25টা প্রশ্ন দিয়েছি ছোট। আরো কিছু আমরা বহু নির্বাচনী প্রশ্ন করব, তোমরা তাহলে এরপরে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখো। এবার আমরা শব্দের অর্থগুলো পড়বো, শব্দার্থগুলো পড়বো। বইয়ের রিডিং এর মধ্যে আরো কিছু শব্দার্থ তোমরা খুঁজে নিবা। এখানে বইয়ে যতটুকু আছে তাছাড়াও আরো কিছু খুঁজে নিবা। যেমন বইয়ে আছে অবদমিত অর্থ দমন করা হয়েছে এমন। অ্যাডভেঞ্চার মানে অভিযান। আজলা মানে জোরবদ্ধ 2 হাতের তালু। আজ্ঞাবহ হচ্ছে অনুগত। আত্মপ্রসাদ মানে আত্মতৃপ্তি। প্রসাদ মানে আত্মতৃপ্তি। আরণ্যক হচ্ছে বন সম্পর্কিত। আস্তাবল হচ্ছে ঘোড়া রাখার ঘর। উপনিবেশবাদী কারা? অন্য দেশ দখল করার মানসিকতা সম্পন্ন মানুষ, যারা আমি তোমাদের আগে পড়াতে যে বলেছি অন্য দেশ থেকে যারা আমাদের দেশে এসে ঘাঁটি স্থাপন করেছে তারা হচ্ছে উপনিবেশবাদী। কয়েদখানা মানে কি? জেলখানা। কয়েদি কারা? কারাগারে যারা বন্দী থাকে। কুড়াল অর্থ কুঠার। ক্যানেস্তারা হচ্ছে টিনের তৈরি চারকোনা বাক্স। ক্রোশ হচ্ছে 3 কিলোমিটার। আর খাটিয়া হচ্ছে এক ধরনের খাট। মোটামুটি আমি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন সহ শব্দার্থ এগুলো সব আলোচনা করে দিলাম। এখন তোমাদের বইয়ের মধ্যে 3টা প্রশ্ন আছে। অলিখিত উপাখ্যান গল্পটি কোন সময়ের, কোন প্রেক্ষাপটে? তারপর 2 নম্বর বলতেছে উপনিবেশবাদী কারা, তারা কিভাবে স্থানীয় মানুষের উপর অত্যাচার করেছে। আর একটা প্রশ্ন হচ্ছে বড় বড় গাছ পোড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আর্তনাদ করে লুটিয়ে পড়ছে, আলোচনা করো। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য কি করা উচিত বলে তুমি মনে করো?
বা কি করা উচিত না বলে তুমি মনে করো, এটা নিয়ে একটা ছোট্ট 2-4 মিনিটের ভিডিও দিয়ে দিব শুধু প্রশ্নের উত্তর নিয়ে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।